আগের পেপারসগুলো কুরিয়ার করে দিয়েছিলেন তো? হ্যাঁ স্যার, ওনারা পেয়েও গেছেন। স্যার বলছিলাম যে ওই এবারে বাজেট মিটিংটা কবে রাখছেন একটু আগে থেকে বললে ভালো হতো, মানে সবাইকে টাইম মতন ইনফর্ম না করলে অসুবিধা হতো। নিশ্চয়ই, আমি 1 মাস আগে আপনাকে নোটিশ দিয়ে দিতে বলবো। ওকে স্যার। স্যার স্যার ইয়ে বলছিলাম যে কালকে ইনভিটেশনের কথাটা মনে আছে তো? মানে আমি আপনাকে মেলটা ফরওয়ার্ড করেছিলাম। কিসের ইনভিটেশন বলুন তো? আসলে সারাদিন এত মেল আসে, হয়তো কোনো কারণে মিস করে গেছি, সরি। না না স্যার, মিস তো হতেই পারে। এসএস পাবলিকেশনের অ্যানুয়াল ডে প্রোগ্রাম আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগের বারও তো ওদের ওই অ্যানুয়াল ডে প্রোগ্রামে গেছিলাম মনে হয়। হ্যাঁ স্যার, খুব প্রমিসিং হাউস, খুব ভালো কাজ করে। আপনি তো এসে প্রশংসা করেছিলেন। প্রোগ্রামটা এখনো ওরা পাবলিক করেনি, তবে ওরা যে ইয়াং এন্টারপ্রেনিয়ারের সম্মানটা দেন এবছর আপনাকে দিয়ে দেয়াতে চাইছে, তা সেই কারণে নিমন্ত্রণ করেছেন। তা স্যার আমি কি ওদের মেল করে জানিয়ে দেবো যে আপনি যাচ্ছেন? না, আমার যাওয়া হবে না, অনেক কাজ আছে অফিসে, সেগুলো তো আমাকে করতে হবে। আপনি বরং একটা ভালো করে ওনাদেরকে চিঠি লিখে দিন, আর চিঠিটা পাঠানোর আগে অবশ্যই আমাকে দিয়ে সাইন করিয়ে নেবেন। চিঠিতে মেনশন করবেন যে আই এম রিয়েলি অনার্ড, প্রিভিলেজড, মানে আমি খুবই সম্মানিত বোধ করছি যে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তবে বিশেষ কারণে আমি উপস্থিত থাকতে পারছি না, তার জন্য যাতে ওনারা আমাকে ক্ষমা করে দেন, কেমন? আর চিঠিটা পাঠানোর আগে কিন্তু আমাকে দিয়ে সাইন করে নেবেন, বারবার বলছি। ঠিক আছে স্যার, তাই করছি। এক মিনিট জগদীশ বাবু। হ্যাঁ স্যার। কোন গ্রুপ বললেন যেন, মানে পাবলিশিং হাউসের নামটা কি? স্যার ওই এসএস পাবলিকেশন। এটা তো রায়দের পাবলিকেশন গ্রুপ। আচ্ছা, রায় তো দেখলাম অফিসে জয়েন করেছে, ও কি এই অ্যানুয়াল ডেতে আসবে? যদি আসে, যদি দেখা হয়, আমি না হয় দূরে দূরেই থাকবো। যোগেশবাবু, আপনাকে চিঠি করতে হবে না, আমি দেখছি যদি সময় করতে পারি তাহলে যাব। ওকে স্যার। ওরে বাবা রে দিদি ভাই, এটা দারুণ খবর, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি তো ভাবতেই পারছি না দিদি ভাই, মানে এরকম কামব্যাক তো ভাবাই যায় না। দিদি ভাই বলতে হবে তোর অফিসও কিন্তু দারুণ, মানে তো ঢোকার সঙ্গে সঙ্গে এত ভালো একটা সারপ্রাইজ। এবার বুঝলাম তোকে এত ফ্রেশ লাগছে কেন। জানিস তো, মন ভালো থাকলে শরীরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু আমার না কিরকম একটা অস্বস্তি লাগছে। অস্বস্তি কেন কেন? আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে ওরা সিম্প্যাথি গ্রাউন্ডে আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। দেখ, এতদিন ধরে আমি অসুস্থ ছিলাম, সদ্য একটা বড় অসুখ থেকে আমি উঠেছি, হয়তো এটার জন্য সমব্যথী জানিয়ে আমাকে বিশেষ করে এই পুরস্কারটা দিল। এটা ভাবার কারণটা একটু বলবি প্লিজ? না মানে তুই যতদিন অফিস গেছিস ততদিন কি কোনো কাজকর্মই করিসনি? সেরকমটা নয়, আমি ফাঁকি মারি না কাজে, কোনোদিনই মারি না, কিন্তু কয়েকটা দিন হলো এই অফিসে আমি জয়েন করেছি স্রোত, তার মাঝখানে আবার এতগুলো দিন ছুটি নিয়েছি, লম্বা একটা ছুটি। আমার নামটাই কেন স্যার রেকমেন্ড করলো কলে, আমি সেটাই বুঝতে পারছি না, সেটা ভেবেই আমার অবাক লাগছে। আর আমার অবাক লাগছে তোকে দেখে। কি আশ্চর্য দিদি ভাই, ওরা তো বললো ওরা তোর প্রেজেন্টেশন দেখে তোকে অ্যাওয়ার্ডটা দিয়েছে, তুই কি সেটাকেও সন্দেহ করছিস? না রে বাবা, আমার প্রেজেন্টেশনটা যে স্যারের খুব পছন্দ হয়েছিল সেটা তো স্যার সেদিনও বলেছিলেন আমাকে, কিন্তু তার জন্য এত বড় একটা পুরস্কার, এত বড় একটা প্রাইজ। দিদি ভাই প্লিজ, তোর এই বিনয়ী ভাবটাকে একটু বন্ধ করবি? মানে এত বড় একটা পাবলিকেশন হাউস তোকে এমনি এমনি অ্যাওয়ার্ডটা দিয়ে দেবে না, আর তোদের এই অ্যাওয়ার্ডগুলো তো তোদের এই কর্পোরেট অফিস থেকে সিলেক্ট হয়ে আসে, আর ওরা তো তোর এই চাঁদ বদনখানা দেখেনি, এটাও বলতে পারবি না যে মুখ দেখে দিয়ে দিয়েছে। তুই না বড্ড বাজে কথা বকিস। দিদি ভাই, আমি সবসময় উচিত কথাই বলি, তুই নিজের যোগ্যতায় যা পাওয়ার পেয়েছিস, তাও এই
এই অস্বস্তিতে ভুগছিস কেন বলতো? তুই নিজেকে ভালো কিছুর যোগ্য মনে করিস না কেন? সবসময় মনে করিস যেন সবাই তোকে করুণা করছে। কেন দিদি ভাই? তুই নিশ্চয়ই কিছু ভালো করেছিস, তাই এটা পেয়েছিস। নিজের উপর বিশ্বাসটা রাখ। আর এখানে কেউ কাউকে কিছু পাইয়ে দিতে বসে নেই। এটা একটা কম্পিটিশনের জগৎ। তাই আজে বাজে ধারণাগুলো না মন থেকে ঝেড়ে ফেল, আর মাথা উঁচু করে যাবি কাল, কেমন? আর বাড়ি গিয়ে আগে মাকে বলবি। মা তো নিজের বড় মেয়ের কোনো গুণই খুঁজে পায় না, দেখতে পায় না। অবশ্য সারা দুনিয়া মিলেও যদি তোকে অ্যাওয়ার্ড দেয় না, মা ওটা দেখতে পাবে না। আরে ধ্যাৎ, এভাবে বলিস না। মাকে আমি আগেই ফোন করে বলেছি, সবটা জানিয়েছি। আমার তোকেই শুধু সামনাসামনি বলার ইচ্ছে ছিল। ও, তার মানে আমি লাস্ট ব্যক্তি যে জানতে পারছি এই সুখবরটা। তুই না, এটা কিন্তু ভালো হলো না। আরে ওরকম ভাবে কেন দেখছিস? তোর এই এক্সপ্রেশনটা তো আমি সামনাসামনি দেখতে চেয়েছিলাম। দেখ, এই যে তুই কি সুন্দর করে লাফিয়ে উঠলি, আমার মনটা একেবারে ভরে গেল। হ্যাঁ রে দিদি ভাই, আমি না ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। এত খুশি হয়েছি তোকে কি বলবো। আমি না আমার সেমিস্টারে ফার্স্ট হওয়ার থেকেও বেশি খুশি হয়েছি। আচ্ছা দাদা, এই বাঁ দিকে ঢুকে গিয়ে সেকেন্ড রাইটটা নিয়ে নেবেন। দিদি ভাই, তুই বরং বাড়ি যা, তোকে নামিয়ে দিয়ে না আমার একটা জায়গায় যাওয়ার আছে। অন্য একটা জায়গায়? কোথায় যাবি? ও, কি ব্যাপার বলতো সুরত? ডেটে যাচ্ছিস নাকি? দূর, ডেট হতে যাবে কেন? আঙ্কেল ফোন করে ডেকেছে। মানে আঙ্কেল আমার জন্য কি সব রান্না বান্না করেছে, তাই ফোন করে ডেকেছে। আমি না না বলতে পারিনি। ওমা, তা শুধু শুধু না বলবি বা কেন? তা ওখানে কি শুধু আঙ্কেলের সঙ্গেই দেখা করতে যাচ্ছিস, নাকি আরো কেউ থাকবে? কি আশ্চর্য দিদি ভাই, যার থাকার সে থাকবে। আর ওনার সাথে তো আমার রোজই দেখা হয়, বাড়ি গিয়ে দেখা করার কি আছে? ওমা, আমি তো ওনার বোনের কথা বলছিলাম। তুই তার কথা কেন ভেবে নিলি? দিদি ভাই, তো সবসময় ইয়ার্কি করাটা না আমার একদম ভালো লাগছে না। তোর ভেতরের গাম্ভীর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেটাই তো ভালো। সারাক্ষণ অত গম্ভীর থাকতে আমিও চাই না রে। আমি হেসে খেলেই থাকতে চাই। স্রোত, সার্থক স্যারের বাবা মানে আঙ্কেল, কথা শুনে যা মনে হলো খুব রসিক মানুষ। বল। একদম ঠিক ধরেছিস, আঙ্কেল আমার বেস্ট ফ্রেন্ড। ওমা, এতদিন তো তোর বেস্ট ফ্রেন্ড আমি ছিলাম, এখন সেই জায়গাটাও আমার চলে গেল। থাক দিদি ভাই, হয়েছে। আমি তোকে মোটেই বেস্ট ফ্রেন্ড বলি না, আমি তোকে বলি দুনিয়ার বেস্ট দিদি ভাই। এবার তুই এখানে বসে বসে হাসবি নাকি গাড়ি থেকে নামবি? নামুন, আর বাড়িতে গিয়ে রেস্ট নেবেন, রান্নাঘরে ঢুকবেন না। বাবা, বৌনি ওকে রান্নাঘরের ধারে পাশেও ঘেঁচতে দেবে বলে তোর মনে হয়? যাকগে স্রোত, বলছি আঙ্কেলকে আমার হয়ে একটু থ্যাংক ইউ বলে দিস না। সারা সময়টা জুড়ে আঙ্কেল আমাকে যে পরিমাণে সাহস জুগিয়েছেন, আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ। বলে দিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। আগে অনেকবারই বলেছি, আবার বলে দেবো। আচ্ছা, তার চেয়ে বরং তোকে একবার আঙ্কেলের কাছে নিয়ে চলে যাব। হ্যাঁ, সে তো পাকা কথা বলতে আমাকে ও বাড়িতে যেতেই হবে। দিদি ভাই কাম অন প্লিজ, আর জ্বালাতন করিস না। এবার যা, বাড়ি যা। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। উফ, সাবধানে। দাদা চলুন। নীলু, হাই নীলু। আরে তুমি এসে গেছো, কিন্তু দরজা কে খুললো? আমার কাছে যেই চাবি থাকে সেটা দিয়েই খুললাম। নক করলাম কিন্তু দেখলাম কেউ খুললো না, ভাবলাম হয়তো কেউ নেই। তোমাকে কিচেনে দেখলাম মনে হলো। আচ্ছা, সবাই কোথায় গেছে? ওই মা আর বৌদি শপিং এ গেছে, আর বাবা মিস্টার তালুকদারের বাড়িতে দাবা খেলতে গেছেন। চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তুমি এক কাজ করো, তুমি বসো, আমি জল নিয়ে আসি। আরে জলের বোতল তো এখানেই আছে, লাগবে না লাগবে না। তা সূর্য, একটা ভালো খবর শুনেছো? খবর? কি খবর? মানে শোনার মতো কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো খবর আছে। মা ফোন করেছিল, দিদিভাইকে অফিস থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।
রাইকে? হ্যাঁ, আমার ও ছাড়া আর কোনো দিদি আছে নাকি? আচ্ছা, মানে কি অ্যাওয়ার্ড? ওকে অফিস থেকে এবছরের অ্যাচিভার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। দেখো, হয়তো এই শরীর নিয়ে ও অফিসে চাকরি করেছে, তার জন্য হয়তো সহানুভূতি দেওয়া হচ্ছে। নইলে এত কম সময়ে চাকরি করে কেউ কি করে অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারে? এনিওয়ে, যে কারণে অ্যাওয়ার্ডটা পাক না কেন, অ্যাওয়ার্ড তো দেওয়া হচ্ছে, এটাই ভালো খবর, তাই না? আর শোনো না, অ্যাওয়ার্ড ফাংশনটা কাল সন্ধ্যাবেলাতেই হবে, আর এমপ্লয়ীদের ফ্যামিলির লোকজনও যেতে পারে। মা ফোন করে বললো যে তোমাকে আর আমাকেও যেতে, মানে তাহলে আর কি অনেকদিন পর সবাই মিলে বেরোনো হবে। অনেকদিন তো এরকম কোনো অকেশনও পাওয়া যায় না, তাই। না, আমি যাব না, তবে তুমি অবশ্যই যাও, কারণ রাই যে এই পুরস্কারটা পাচ্ছে সেটাও ডিজার্ভ করে। হ্যাঁ, সেটাই তো, তুমিও চলো না, আমাদের সকলের মিলে দিদিভাইকে উৎসাহ দেওয়া দরকার। না, আমার কাজ আছে, বললাম তো, তুমি যাও। তুমি এভাবে মুখের ওপর না করে কেন দিচ্ছ? সূর্য, তুমি যদি না যাও সবাই তো আন্দাজ করবে যে তুমি আমাকে এখনো মেনে নিতে পারোনি। আন্দাজ করলে করবে, কারোর আন্দাজ করা তো আমি আর বদলাতে পারবো না। আর নীলু, এটা তো সত্যি যে আমরা দুজন শুধুমাত্র একসাথে আছি, এর বেশি কিচ্ছু না। দুটো অচেনা অজানা মানুষের মতো, ওই হোটেলের ঘরে দুটো পাশাপাশি রুমে দুটো মানুষ রয়েছে, এরকম যেন। নীলু, আমরা কেউ কিন্তু কারোর সুখ দুঃখের শরিক না, তাই যেটা ভিতর থেকে আসছে না সেটা এভাবে লোক দেখিয়ে লাভ কি? আমি তো হতে চাই সূর্য, তোমার সুখ দুঃখের শরিক তো আমি হতে চাই, কিন্তু তুমি তো আমাদের দুজনের মাঝখানে দেওয়ালটা সরতেই দিচ্ছ না। নীলু, দেখো, আমাদের মধ্যে কিন্তু প্রথমে দেওয়াল ছিল না, ছিল কি? হ্যাঁ, এটা সত্যি যে প্রথম দিকে এই পুরো বিষয়টা মানতে, সেটাকে বিশ্বাস করতে অসুবিধে হতো, কিন্তু তারপর কি আমি চেষ্টা করিনি? করেছি তো, তুমি বলো। কিন্তু তার বদলে তুমি কি করলে? তোমার সেই একই মিথ্যে কথা, অবিশ্বাস, অভিযোগ। সূর্য, সূর্য, ছাড়ো না এই সমস্ত পুরনো কথা, ছাড়ো না। তোমার কি একবারও মনে হয় না আমি বদলে গেছি? আমি আর আগের মতো নই, আমি আর আগের মতো হিংসুটে নই। আমার এখন কিছুই মনে হয় না। তুমি বদলে গেছো না একই আছো, তোমার এই পুরো বিষয়টা অভিনয় না সত্যি সত্যি তুমি বদলে গেছো, আমার জানতে ইচ্ছেই করে না, আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। তার মানে তুমি দিদিভাইয়ের কথা রাখতে আমার কাছে ফিরে এসেছিলে? আমি তো সেই কথাটা কোনোদিন অস্বীকার করিনি নীলু। তুমি ভালো করেই জানো যে তুমি সেই মুহূর্তে শুধুমাত্র রাইয়ের অসুস্থতার সুযোগ নিয়েছিলে মাত্র। আর তার সাথে তুমি এটাও জানতে যে রাইয়ের ওই অসুস্থ অবস্থায় ও যদি আমাকে কোনো কথা বলে তাহলে আমি সেটা ফেরাতে পারবো না। রাই এখনো রাই অসুস্থ হলে কেন? এমনিতেও তুমি ওর কোনো কথাই ফেলতে পারো না, এখনো এত দুর্বলতা তোমার ওর প্রতি। তাই জন্যই তুমি তাকে দিয়ে আমাকে বলিয়েছিলে। হয়তো তাই সূর্য, হয়তো তাই, কিন্তু দিদিভাইকে যে কথাগুলো আমি বলেছিলাম একটাও মিথ্যে নয় তো। আমি তো সত্যি তোমাকে হবে হয়তো। দেখো, তুমি সত্যি বলছো বা মিথ্যে বলছো, যাই বলো না কেন, আমার তাতে কিছুই যায় আসে না। মানে তুমি কাল চলে যাও, আর আমার তরফ থেকে রাইকে শুভেচ্ছা জানিও। আমার যাওয়া হবে না। সূর্য, মা হয়তো আমাদের দুজনকে একসঙ্গে দেখবে বলে এক্সপেক্ট করছে। দেখো, আমার পক্ষে না সবার এক্সপেকটেশন এভাবে রাখা সম্ভব না। প্লিজ সূর্য, আমার জন্য না হোক, অ্যাটলিস্ট মায়ের জন্য মায়ের কথাটা ভাবো। মায়ের বয়স হয়েছে, হাই প্রেশারের রোগী। আমিও দেখতে চাই দিদি ভাইয়ের সাফল্যের সেলিব্রেশনে তুমি দূরে থাকো কি করে। বাজি ফেলে বলতে পারি তুমিও যাবে ওখানে। দারুণ গন্ধ বেরিয়েছে, খেতেও নিশ্চয়ই হেভি হবে। গন্ধ শুকেই বুঝে গেলি দারুণ হয়েছে। অফকোর্স, কথাই তো আছে, ঘ্রাণ এনো অর্ধা ভোজনম। আমার মাথায় না একটা দারুণ আইডিয়া এসেছে। তুমি তো ডাক্তারি থেকে রিটায়ারমেন্টটা নিয়েই নিয়েছো, একটা ক্লাউড কিচেন খুলে ফেলো। আমি না এটারই ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিই, আর যা যা লাগবে তাতেও আমি তোমায় হেল্প করে দেবো। দারুণ চলবে। তুমি জানো তো, ঘরে প্রিপেয়ার করা এই স্পেশাল মিলগুলোর দারুণ ডিমান্ড আছে। বলছিস? হ্যাঁ, একেবারে লগিবাজি 100 টাকা। তবে আঙ্কেল, আমার না হেভি খিদে পেয়েছে, আর কতক্ষণ ওয়েট করতে হবে? খেলি তো। কোথায় খেলাম? আমি তো টেস্টও করিনি, ভেঙে যাওয়ার ভয় তো একটাও ছুঁয়েও দেখিনি।
একটু আগে কে যেন ঘ্রাণেন অর্ধভোজনং বলছিল? ঠাকুর পরিবারের পিরালি বামনের কপড়ে জানিস তো, গন্ধ শুকেছিল বলে জাতপাত চলে গেছিল। হ্যাঁ সে জানি, তবে আমার মনে হয় একদিক থেকে ভালোই হয়েছিল। ওনারা সবার থেকে আলাদা হয়ে গিয়ে জগৎ জুড়ে অনন্য হয়ে উঠেছিলেন। যাকে আঙ্কেল, এবার কিন্তু আমার সত্যি সত্যি খিদে পেয়ে গেছে। আরে সবুরে মেয়া ফলে, খাবি তো, সবাই মিলে খাবো। সবাই মানে? ভারী পেটুক তো, তুই খাবি বলে আমার ছেলেটার কথা ভুলে গেলি? হ্যাঁ, তুই এরকম স্বার্থপর নাকি? আমি না ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। তোমার খরচ ছেলেটা আসার আগে আমি খেয়ে নিতে চেয়েছিলাম, আসলেই তো খাওয়াটা বিগড়ে দেবে, এটা সেটা নিয়ে খ্যাচ খ্যাচ করতে থাকবে। আমি কি খ্যাচ খ্যাচ করি শুনি? না 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 না, তোর খ্যাচ খ্যাচে কথা বলেনি, মানে মাছের কাঁটা গলায় আটকে গেলে যে খচখচ করে ওইটা বলছে। থাক বাবা, তুমি আর ওর দোষ ঢেকো না। আমি সব শুনেছি কি বলছিল, আর আমি এটাও দেখেছি যে তুমি ওর কথায় সায় দিচ্ছিলে। তা শুনি আমি কি খ্যাচ খ্যাচ করি। আপনি কি করেন সেটা আপনি জানেন না? তাহলে সরি, আমি আপনাকে জানাতে পারছি না, কারণ আপনাকে আলোকিত করা তো আমার কাজ নয়। নিজে নিজের দোষ গুণ খুঁজে খুঁজে বের করুন। দেখেছো বাবা, তুমি দেখেছো আমি যে ওর কলেজের স্যার সেটা মনেই রাখে না। কিভাবে কথা বলছে আমার সঙ্গে। নারদ নারদ। কি হলো বাবা, কি বললে তুমি? না না, কিছু না কিছু না। তুই একটা কাজ কর, তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে, খিদে পেটে মাথা গরম হয়, তারপর খাবার টেবিলে আপাত মুলতুবি রাখা একটা আলোচনা আছে। আলোচনা? কি আলোচনা? বললাম তো খাবার টেবিলে বলবো, একটা পেন্ডিং ব্যাপার। আচ্ছা বাবা, তুমি কিছু একটা মতলব ভাবছো তাই না? তোর এরা কথাই বলে যাবে। আঙ্কেল, আমার কিন্তু খিদে পেয়ে গেছে। এবার এই অর্ধ ভোজনে হবে না, পুরোপুরি ভোজন করতে হবে, তা না হলে চলবে না। কারুর যদি এখানে চোখ পাকিয়ে সময় নষ্ট করার থাকে সে করতেই পারে, আমি কিন্তু খেতে বসে যাব। এই মেয়ে, আমাকে ঠেস দিয়ে কথা বলছো কোন সাহসে? আপনি সবকিছুতে এত ঝগড়া করেন কেন বলুন তো? এখানে খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছে, এটাতেও আপনাকে ঝগড়া করতে হবে? তোমার সঙ্গে আমি ঝগড়া করছি না, কারণ তোমার সঙ্গে আমার ঝগড়া করার কোনো সম্পর্ক নয়। আমি তোমাকে তিরস্কার করছি, আর তুমি আমার স্টুডেন্ট, তাই আমি তোমাকে তিরস্কার করতেই পারি। তুমি অত্যন্ত দুর্ব্যবহার করছো আমার সঙ্গে। সার্থক, তুই রেগে গেলে যে এত ভালো ভালো বাংলা বলিস সেটা তো জানা ছিল না। বাবা, তুমি দেখছো ও আমাকে কথা শোনাচ্ছে, আর তুমি তার মধ্যে আমার সঙ্গে রসিকতা করছো। স্যার, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি এখানে আঙ্কেলের কাছে এসেছি। আঙ্কেল আমার বন্ধু, আর আপনি শুধুই আঙ্কেলের ছেলে, একজন তৃতীয় ব্যক্তি। এখানে আপনি আমার টিচার নন। যাকে আমি বসে আমারটা নিয়ে নিচ্ছি, যার বসার সে বসে যাবে। কি বুঝলে? একদম ঠিক আছে, যেমনটা থাকা দরকার, নর্মাল। বৌনি, এটা কিন্তু আমার ক্রেডিট। কোন ক্রেডিট? ও মা, এই যে বাড়ি শুদ্ধ সবাইকে আমি ডাক্তার বানিয়ে দিয়েছি, তুমি তো সবকিছুই শিখে গেছো, প্রেসার মাপা থেকে ইনজেকশন পুশ করা সবকিছু। তাহলে আমি বলবো এতে তোমার কোনো কৃতিত্ব নেই। আমার এসব শেখা তোমার দাদার অসুস্থতার সময় থেকে। আসলে কি জানো তো রাই, আমার মনে হয় সব কিছু কিছু নার্সিং এর কাজ না সকলের শিখে রাখা দরকার। আগে স্কুলে যেরকম আত্মরক্ষার শিক্ষা দিত, আমার মনে হয় এখন ছোটবেলা থেকেই সকলের সেবা করার জন্য মিনিমাম যে বিদ্যাটা দরকার সেটা দেওয়া উচিত। আমি তো ভাবছি চরকিকেও এগুলো আস্তে আস্তে সব শেখাবো। হ্যাঁ, সে ঠিকই, কিন্তু সময় আর পরিস্থিতিও মানুষকে সবকিছু শিখিয়ে দেয়, যেমন তোমাকে শিখিয়েছে। তা বটে। আচ্ছা, তুমি যে সারাদিন আজকে অফিস করে এলে, তোমার ক্লান্ত লাগছে না? শরীর টরীর খারাপ লাগছে না তো? উফ, এই এক প্রশ্নের জবাব দিতে দিতেই বরং আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। একটু আগে স্টোর জিজ্ঞেস করলো, দাদা ভাই জিজ্ঞেস করলো, তুমি জিজ্ঞেস করছো, আবার কিছুক্ষণ আগে তো চরকিও এসে আমাকে জিজ্ঞেস করে গেছে, বড় পিপি তুমি কেমন আছো, ঠিক আছে তো? ও মা, তো সে হবে না? তুমি এত দিন পর বাড়ির বাইরে বেরোলে, তারপরে চেয়ারে ঠায় বসে থাকা, একটা ধকল নেই? আচ্ছা, তুমি এখন কিছু খাবে? না, আমার পেট ভরা আছে। শোনো না, বলছি তোমার যা যা কাজ আছে তুমি একটু সেরে চলে আসো না গো, তাহলে আমরা দুজনে একটু বসে গল্প করি। যাই। আচ্ছা রাই, তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ করো না, অনুমতি নিচ্ছ কেন? না, মানে একটু ব্যক্তিগত ব্যাপার তো, তাই। আমার জীবনে আর একান্ত ব্যক্তিগত বলে কিছু আছে নাকি বৌমনি?
সবাই তো সবকিছুই জানে, আবার সেই জানাটাও এত কুৎসিত ভাবে জানে যে নতুন করে মনে করার মতো আমার আর কিছু নেই। কিন্তু তুমি আর স্রোত ছাড়া সেই সময় আমার পাশে আর কেউ ছিল না, কাজেই তোমাদের দুজনের আমার ব্যাপারে সবকিছু জানার হক আছে। আঙ্কেল তুমি যে এত ভালো রান্না করতে পারো আমি তো জানতামই না। তোর ভালো লেগেছে এতে আমি খুশি। কিরে সার্থক, তুই কিছু বলছিস না? তোর কেমন লেগেছে? ভালোই হয়েছে, তবে যে খাবার দোকানে পাওয়া যায় সে খাবার শুধু শুধু এতটা কষ্ট করে বাড়িতে বানানোর কি দরকার? জোগাড় যন্ত্র করা, খাটাখাটনি করা, রান্নাঘরে গরম, ঘাম, কষ্ট, কি দরকার এসবের? আরে বাবা, কষ্ট করলেই তো কেষ্ট মেলে। এই যে তোরা তৃপ্তি করে খাচ্ছিস, এটাই তোমার পুরস্কার। হ্যাঁ, আর তাছাড়া শুধু শুধু তো নয়, নিজেদের লোকেদের রান্না বান্না করে খাওয়ানোর না আনন্দটাই আলাদা। যত সব অর্থহীন সেন্টিমেন্ট, চিরকাল এই অর্থহীন সেন্টিমেন্ট দোয়াই দিয়ে না মেয়েদের রান্নাঘরে আটকে রাখা হয়েছে। সে হয়তো ঠিক, কিন্তু কেউ যদি স্বেচ্ছায় রান্না করে, ভালোবেসে রান্না করে, তাহলে সেক্ষেত্রে সেন্টিমেন্টের দোহাই দিয়েছে কথাটা বলা যায় না। তোরা কি আমাকে জোর করেছিস রান্না করতে? আমি যেটা করলাম সেটা তো ভালোবেসেই করলাম, তাই না? আচ্ছা স্যার, আপনার রেস্টুরেন্টের খাবার হয়তো খেতে চমৎকার, কিন্তু নিজের লোকের করা এই রান্নাগুলোর থেকে না সবসময় এক ধাপ পিছিয়ে থাকবে। কেন জানেন? পিছিয়ে থাকবে কেন? খুব সহজ কারণ এগুলো সব ভালোবাসা দিয়ে তৈরি। ভালোবাসার মশলাটা না আপনার ওই রেস্টুরেন্টের খাবারে থাকেই না। আঙ্কেল যখন এগুলো রান্না করেছিলেন এটাই ভেবে করেছিলেন আপনার কিরকম ভালো লাগে, আমার কিরকম ভালো লাগতে পারে। এইসব মিশিয়ে এই খাবারের স্বাদ না অভূতপূর্ব হয়ে গেছে। থাক, অনেক জ্ঞান দিয়েছো। আমি কলেজের লেকচার দিই আর তুমি এখানে লেকচার দিয়ে সব শোধ করে দিচ্ছ। আচ্ছা স্রোত, তোমার সব ব্যাপারে একটা করে বক্তব্য থাকবে, তাই না? সব ব্যাপারে কথা জানি না, কিন্তু এই ব্যাপারে অবশ্যই আছে। আবার মুখে থাম। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ঠিক করেছিলাম, সেটা বলি। শুনি। তোকে সে আমার বন্ধু শোভনের ছেলে সৌভিকের কথা বলেছিলাম না, ডাক্তার, বিলেতে থাকে। তো ওই ছেলেটি কলকাতায় এসেছে, বুঝছিস? তো ভাবছিলাম যে এই সুযোগে যদি তোদের একটু দেখা টাকা করিয়ে দেওয়া যায়। আঙ্কেল, দিস ইজ নট ফেয়ার। তুমি আমাকে এখানে ডেকে এনে এসব কথা কেন তুলছো? আরে বাবা, তোকে ভালোবাসি বলেই তো কথাগুলো তুলছি। আমি তো তোকে জাস্ট আলাপ করতে বলছি, বিয়ে করতে তো বলছি না। কি এসব তো? আঙ্কেল প্লিজ এইসব প্রসঙ্গ তুলো না, আমার না মুডটাই খারাপ হয়ে যাবে। তোমার সব ভালো, কিন্তু এই বিষয়ে আমার পেছনে কেন পড়ে থাকো বলো তো? তুই আমার কথাটা পুরোপুরি না শুনে ওভার রিঅ্যাক্ট করছিস। আমি প্রথমেও বলেছি, এখনো বলছি, জাস্ট আলাপ কর। পছন্দ না হলে ব্যাপারটা এগোবে না। কিরে, আচ্ছা আচ্ছা, তোর পছন্দ তো শুধু ব্যাপার না, তোর বাড়ির লোকের তো পছন্দ না আছে। কিরে সার্থক? তুমি ধরে নাও আমার পছন্দ না, আমি তোমাকে এক্ষুনি বলে দিচ্ছি। যাক, বুদ্ধি খুলেছে। এই সার্থক, তুই কিছু বললি? না, বলছি যে মাছে বড্ড কাটা। ও আচ্ছা, দেখে খা। আচ্ছা স্রোত, শোন, তুই এটা বড্ড ছেলে মানুষের মতো কথা বলছিস। মোটেই না, দিদিভাই অবধি বলে আমি আজকাল যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছি। আর আমার প্র্যাকটিক্যাল বুদ্ধিও বলে মেডিকেল ফাইনাল অবধি আমার কোনো বিষয়ে মাথা ঘামানো উচিত নয়। আর এরকম ডিস্ট্রাকশনে তো একদমই না। আঙ্কেল, তুমি কেন অবুঝ হচ্ছ বলো তো? অবুঝ তো আমি হচ্ছি অন্যজনের মনের কথা মুখে আনানোর জন্য। সে তো ব্রহ্মচারী সেজে বসে আছে। ডিস্ট্রাকশন কিসের? সুদেশনার সঙ্গে আমি সেকেন্ড ইয়ার থেকে প্রেম করেছি। আমি কি ডিস্ট্রাক্টেড হয়েছি? বরঞ্চ রেজাল্ট আরো অনেক ভালো হয়েছে ওর উৎসাহে। কে বলতে পারে তোরও হয়তো তাই হবে। আমার রেজাল্ট এমনিই ভালো হয়, কাউকে আমার ঘাড়ে চেপে উৎসাহ দিতে হবে না। বাবা, রোজ রোজ এই এক ব্যাপার নিয়ে আমার আলোচনা করতে ভালো লাগছে না। তুমি ওর সঙ্গে আলাপ করিয়ে দাও। আমি তোমাকে আগেও বলেছি, তোমার এই মেয়ের মনে মনে খুবই ইন্টারেস্ট ওই ছেলেটার ব্যাপারে, শুধু মুখে লজ্জা দেখাচ্ছে। আমার ইন্টারেস্টের ব্যাপারে আপনি কি করে জানলেন? মুখ দেখে।
মেয়েদের মুখ দেখলেই বোঝা যায় যে তারা কি চায় আর কি চায় না। ও, আপনি এখন মনোবিজ্ঞান নিয়ে চর্চা শুরু করেছেন নাকি? তা শুনি, কটা মেয়ের আজ অব্দি মুখ দেখে আপনি মন পড়তে পেরেছেন? তা আপনি কি সারাদিন মেয়েদের মুখের দিকে তাকিয়ে থাকেন এই ফেস অ্যানালিসিসের নামে? এই, মুখ সামলে কথা বলবে। তুমি কি বলতে চাইছো? আমি মেয়েদের মুখের দিকে তাকিয়ে থাকি? কথাটা তো আপনিই বললেন স্যার। 2.5 মাস হয়ে গেল, এতগুলো দিনে কি তুমি অনির্বাণকে নিয়ে কিছু ভেবেছো? ও, এই কথা। না, নতুন করে তো ভাবার মতো আমার আর কিছু নেই। যদি কিছু ভাবার হয় সেটা ওর দিক থেকে দরকার, আমার দিক থেকে আর কোনো অনুভূতি নেই বলতে পারো। বা বলতে পারো এই একটা বিষয়ে মনটাকে আমি একদম অসাড় করে দিয়ে খুব ভালো আছি। এরকম করে কেন বলছো? তুমি নিজে কিছু ভাববে না? একটা সই করা ডিভোর্সের কাগজ অনির্বাণের কাছে আছে। আমার দিক থেকে যা করার ছিল আমি করে দিয়েছি। এখন অনির্বাণকেই সেটা নিয়ে এগোতে হবে। তবে আমি জানি না এসব ডিভোর্সের কাগজের কোনো এক্সপায়ারি ডেট থাকে কিনা, মানে অমুক তারিখের মধ্যে দাখিল না করলে হয়তো পরে আবার করতে হবে। আমি জানি না এসব। অনির্বাণ যদি আবার আমাকে ডিভোর্সের কাগজ পাঠায়, আমি আবার সই করে দেব, কোনো অসুবিধা হবে না। এবারে যত বড় ধাক্কা অনির্বাণ খেয়েছে, আমার মনে হয় না ও আর তোমাকে কোনো ডিভোর্সের পেপার পাঠাবে বলে। ধাক্কা কে খেয়েছে বৌমনি? অনির্বাণ না আমি? যাকগে, ও এবার না পাঠালে আমাকেই হয়তো পরে আবার তাগিদ করতে হবে। আমি এসব নিয়ে এখন ভাবতে চাই না বৌমনি। এখন আমার এসব নিয়ে ভাবার সময় নেই সত্যি। আমি নতুন করে নিজের জীবনটা গোছাতে শুরু করেছি তো, কাজের জায়গাতেও বলে এসেছি নিজের সেরাটুকু দিয়ে চেষ্টা করব। আস্তে আস্তে সেরেও উঠছি, কাজেই আমি এখন সেই সব নিয়েই থাকতে চাই। সে না হয় বুঝলাম, কিন্তু তাহলে তোমাদের ছাড়াছাড়িটাই সত্যি হয়ে থাকবে? বৌমনি, বৌমনি, তুমি আমাকে এই প্রশ্নটা করলে? তুমি? এত সবকিছু হয়েছে, তুমি তো শুরু থেকে সবকিছু জানো, সবকিছু সাক্ষী তুমি। এত কিছু দেখার পর, এত কিছু জানার পর আমার অবাক লাগছে তুমি আমাকে এই প্রশ্নটা করছো। হ্যাঁ, এই প্রশ্নটা করছি কারণ আমি না রাই তোমাকে বড্ড ভালো করে চিনি, ভীষণ ভালোভাবে বুঝি তোমাকে। তোমার ভেতরের তুমিটা এখনো অনির্বাণের জন্য অস্থির হয়ে ওঠে বলছো? হয় হয়তো, কিন্তু মন বদলাতেও তো সময় লাগে না। ওই ভালোবাসাটাকে আমি অপাত্রে দিয়েছি বলেই আমি মনে করে নিচ্ছি। কিন্তু বৌমনি, তুমি দেখেছো, তুমি সবকিছু জানার পরও সেদিন অনির্বাণের সামনে আমাকে আগলে রেখে, আমাকে এড়িয়ে গিয়ে ওকে কত কথা বললে। হয়তো বলেছি, কিন্তু সেটা সেই সময়ের জন্য। কিন্তু তারপরে এই 2.5 মাস অনির্বাণের তোমার থেকে দূরে থাকা, তোমার সাথে কোনো যোগাযোগ না রাখা, নিজেকে সরিয়ে রাখা দেখে আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে দেখে? অনির্বাণ সেন অনুতপ্ত, নাকি সে নিজের ভুল বুঝতে পেরেছে? কোনোটাই নয় বৌমনি। স্রোত একটা কথা বলে জানো তো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। কথাটা শুনতে খুব খারাপ, কিন্তু খুব সত্যি কথা। প্লিজ তোমরা সবাই আমাকে মাফ করে দাও। আমি আর অনির্বাণকে বিশ্বাস করে সেই একই পথে, ভুল পথে বারবার হাঁটতে চাই না। হ্যাঁ, আমার হয়তো কষ্ট হবে, কিংবা বলতে পারো কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটা আমার ভালোবাসা, বিশ্বাসের অপমানের জন্য, আমার হেরে যাওয়ার জন্য, নাকি নাকি অনির্বাণের জন্য আমি জানি না। সেই ভাবনাটাকে আমি সময়ের হাতেই ছেড়ে দিয়েছি। তাহলে তুমি আর নিজে থেকে কিছুই ভাববে না? ভৌমনি, তোমাকে একটাই জিনিস আমি অনুরোধ করব, তুমি প্লিজ ওর কথা বলে আমাকে আর দুর্বল করো না। আমি না সত্যি আমার জীবনে বিরাট কিছুর মূল্যে আর কিছু দিতে চাই না। ও তো সন্দেহবাতিগ্রস্ত একটা অসুস্থ মানুষ। ওর গোটা চরিত্রের মধ্যে মিশে আছে সন্দেহটা। হ্যাঁ, আমি মানলাম ও হয়তো ওর কাজের জন্য এখন বিরাট আক্ষেপ করছে। ও যা করেছে তার জন্য খুব কষ্ট পাচ্ছে এই মুহূর্তে সেটা। কিন্তু
তুমি একটা জিনিস জেনে রাখবে, ওর এই কষ্টটা কিন্তু আমি আয়ত্তে নেই বলে, বা আমি নিজেকে ওর সম্পত্তি বলে মনে করছি না বলে। তুমি জানো ও আমাকে এখনো ফলো করে। সে কি, আগে বলনি তো? তুমি দেখেছো? কোথায়? সব জায়গায় দেখেছি, বাড়ি থেকে বেরোলেই দেখতে পাই। আমি যখন হাসপাতালে যাই, ডাক্তার দেখাতে যাই, বাড়ির সামনেও তো কতবার ঘুরঘুর করেছে। ও আমাকে নজরে নজরে রাখে। মা, তাহলে তো ভালো বলতে হয় রাই, যে ও তোমার প্রতি এখনো দুর্বল। ও তোমাকে এখনো সত্যি ভালোবাসে তার মানে। তোমার কি মনে হয় বৌমনি, অনির্বাণ ভালোবেসে আমাকে ফলো করে? রাইকে একবার একটু চোখের দেখা দেখতে পাবো এইসব ভাবে? সেসব কিচ্ছু নয়, ওর পজেসিভ স্বভাব থেকেও এটা করে। পাছে রায় অন্য কারোর সঙ্গে ঘুরছে কিনা, অন্য কোনো পুরুষের আগমন ওর জীবনে ঘটলো কিনা, আবার এটাও হতে পারে রায় সত্যি সত্যি অসুস্থ কিনা, এসব দেখার জন্যই ও আমার উপর নজরদারি করে। অনির্বাণকে খুব কাছ থেকে চিনি আমি, ও কি ভাবতে পারে, কিভাবে ভাবতে পারে, সবটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। কাজেই আমি একটা কথা পরিষ্কার করে তোমাকে বলে দিচ্ছি, আমি আর কোনোভাবেই ওর কাছে ফিরতে চাই না। তুমি প্লিজ এটা নিয়ে আমার সঙ্গে আর কোনোদিনও। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। একটু এখন বিশ্রাম নাও, আমি আর এগুলো বলবো না। আচ্ছা, আমি এটা রেখে আসছি। মিষ্টি কথার পাচন আর হাসির টনিক নিয়ে মানুষের মনের অসুখ সারানোয় বিশ্বাসী আমাদের আনন্দী। এই আনন্দই দমকা হওয়ার মতন আছড়ে পড়বে ফেমাস কার্ডিও সার্জন আদিদেব লাহিড়ীর জীবনে। ভাষা হোক বা শাসন, যার দুটোই করা। মধুর হবে কি সেই তেতো মিষ্টির মিশ্রণ? দেবানেবা হবে কি তাদের মন? তেতো মিষ্টি সম্পর্কের প্রেসক্রিপশন নিয়ে আসছে আনন্দী মিষ্টি কথার পাচন। 23শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30টায় শুধুমাত্র জি বাংলায়।